স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। I can't control, babe. You are so hot. শপিং মলের লিফটে নিজের উডবি হাজব্যান্ড ও বেস্ট ফ্রেন্ডকে অর্ধনগ্ন ঘনিষ্ঠ হয়ে চুম্বনরত অবস্থায় দেখে থমকে যায় মৃত্তিকা। চোখ জোড়া জ্বলে ওঠে মেয়েটার, পায়ের পাতা শিরশির করে ওঠে, হাতে থাকা শাড়ির পেপার ব্যাগ পড়ে যায় টাইলসে। লিফট বন্ধ হওয়ার আগ মুহূর্তে মৃত্তিকাকে দেখতে পায় ইয়াসিন। রবির ঘাড় থেকে মুখ সরিয়ে হতভম্ব চোখে তাকায় মৃত্তিকার দিকে। এক লহমায় রবিকে বুক থেকে ছিটকে ফেলে, লিফটের মাঝে হাত রাখে। অধৈর্য ভঙ্গিতে আতঙ্কিত পায়ে এগিয়ে আসে মৃত্তিকার দিকে। মৃত্তিকার চোখ ফেটে দুফোঁটা টপ্ত পানি গড়ায়, হাহাকার করে ওঠে বুক। ইয়াসিনকে এগোতে দেখে মৃত্তিকা দ্রুত ব্যাগ নিয়ে ছুটে পালিয়ে যায়। তার পিছু পিছু ছুটে আসে ইয়াসিন, পেছন থেকে কাতর স্বরে ডাকে, মিতিকা, দাঁড়াও, কথা শোনো আমার। মৃত্তিকা দাঁড়ায় না, চঞ্চল পায়ে ছুটে চলে। সবার দৃষ্টি তাদের দুজনের দিকে নিবন্ধ। মৃত্তিকা এসকেলেটরে চড়ে সোজা নিচতলায় চলে আসে। স্লাইড ডোর ঠেলে বেরিয়ে আসে রাস্তায়। আশেপাশে রিক্সা ব্যতীত যানবাহন নেই। রিক্সা দিয়ে গেলে ইয়াসিন তাকে ধরে ফেলবে। এই ভয়ে মৃত্তিকা এগিয়ে যায় মাইক্রো কারটির দিকে। দরজায় টোকা নারে খুব আতঙ্কিত ভঙ্গিতে, চোখে মুখে একরাশ ভয় মৃত্তিকার। হাত পা থরথর করে কাঁপছে বারংবার। পিছু ফিরে ইয়াসিনের পায়ের শব্দ শোনার চেষ্টা করছে সে। গাড়ির গ্লাস নামিয়ে একটি পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসে। হোয়াট? মৃত্তিকা পুরুষটির গম্ভীর রাগী স্বরে চমকায় ভারী। কম্পিত ঠোঁট জোড়া চেপে ধরে সে। খুব দ্রুত ভীত স্বরে বলে ওঠে, আমায় একটু লিফট দেবেন? আমি খুব বিপদে আছি, এক্ষুনি আমাকে বাড়ি পৌঁছতে হবে। চিন্তা করবেন না, আমি আপনাকে বিয়ে করব। বারবার পিছু ফিরে তাকাচ্ছিল মৃত্তিকা। তার এহেন তটস্থ ভঙ্গি পুরুষটিকে কিছুটা নরম করে তোলে। গম্ভীর রাশবাড়ি কণ্ঠে বলে, ওঠো। এক বাক্যে মৃত্তিকা গাড়ির দরজা খুলে ব্যাক সিটে বসে পড়ে। লোকটি দ্রুত গাড়ি স্টার্ট দেয়। গাড়ি চলতে শুরু করতেই বুক ফুলিয়ে শ্বাস টানে মৃত্তিকা। রাত এখন 9টা বাজে। শপিং মলের নিচতলায় ঔষধের দোকান আছে। মৃত্তিকা তার আব্বার ঔষধ কিনতে এসেছিল। ভেবেছিল ঔষধ কেনার পাশাপাশি দুটো ওড়নাও কিনে ফেলবে। সেই জন্যই দূরের মলে এসেছিল এই রাতেও। কিন্তু হুট করে এমন অপ্রত্যাশিত অযাচিত দৃশ্য চোখে পড়বে ভাবেনি মোটেও। বুক ক্রমাগত কাঁপছে মেয়েটার, বিশ্বাস হচ্ছে না সবটা। ঘৃণায় গা গোলাচ্ছে। তার ফোন বাজছে, আম্মা কল করছে। ফোন না তুললে দুশ্চিন্তা করবে। কিন্তু মৃত্তিকার যা অবস্থা তাতে হাত পা নড়ছে না, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। মায়ের কলটা কেটে যেতেই জান দিয়ে সেভ করা নাম্বারটি থেকে কল আসে। ঘৃণা অভক্তিতে মৃত্তিকার গা চলে ওঠে, রেগে যায় তৎক্ষণাৎ। অসার হাতটা টেনে কল ওঠায় সে। ও প্রান্তের মেয়েটিকে কথা বলতে না দিয়ে মৃত্তিকা বলে, কেন কল করেছিস তুই? তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি রুবি। এত নিচু একটা কাজ করার পরেও তুই আমাকে কল করেছিস কোন সাহসে? আই হেট ইউ রুবি, আই হেট ইউ। এত জঘন্য একটা কাজ করতে তোর বিবেকে বাঁধলো না? তুই জানতিস না সামনের মাসে আমার আর ইয়াসিনের বিয়ে? বল জানতিস না? তোরা দুজন আমাকে ঠকিয়েছিস, বারবার আমাকে মিথ্যে বলে ডেট করিয়েছিস। ছি, থু দিলাম তোর মুখে। কলটা কেটে দেয় মৃত্তিকা। রুবির নাম্বারটা ব্লক করে দেয় সে। ফোনটা ব্যাগে পুরে ভিজে একাকার হওয়া কপাল মুছে নেয় ওড়না দিয়ে। হাঁসফাঁস করে মেয়েটা, তিক্ততায় বুক ভার হয়ে আসে। সম্মুখে তাকাতেই গাড়ির মালিকের দিকে চোখ পড়ে মৃত্তিকার। লোকটা গাড়ির আয়নায় চোখ রেখে তাকে দেখছে। অস্বস্তিতে পড়ে যায় মৃত্তিকা, আটোসাটো হয়ে বসে সে। খেয়াল করে গাড়ির মালিক ভীষণ লম্বা চওড়া, প্রশস্ত বুক পিঠ তার। ফর্সা নজর কারা গায়ের করণ, প্রাপ্তবয়স্ক সুদর্শন যুবক। মুখ দেখার অবকাশ নেই। লোকটা মাস্ক পরে আছে। পোশাক আশাক দেখে উচ্চবিত্ত পরিবারের সন্তান মনে হয়। লোকটার চোখের মনির রং কালো নয়, হালকা সবুজাভ। চোখজোড়া অদ্ভুত রকমের সুন্দর। মৃত্তিকা চুপুথুবু হয়ে বসে, লজ্জা পায় খানিক। তার খেয়ালই ছিল না সে গাড়িতে আছে। এত উঁচু আওয়াজে রূঢ় কথা বলায় লোকটা হয়তো তাকে খারাপ ভেবে নিয়েছে। কোথায় নামবে? মৃত্তিকা থমকে তাকায়। সাধারণত অপরিচিত কোনো ছেলে মেয়ে একে অপরকে তুমি সম্বোধন করে না। হুঁশ ফিরে পেতেই বলে, রোড নং 2-এ। লোকটা কাছের দিকে তাকিয়ে বলে ওঠে, পেছনে সুজুকি আমাদের সাথে সাথে আসছে। গাড়ির মালিক হয়তো তোমায় ফলো করছে। মৃত্তিকার শরীর তুলে ওঠে।
ক্লান্ত স্বরে সে বলে ওঠে, আপনি স্পিডটা একটু বাড়াবেন? আমি ওই লোকটার থেকে দূরত্ব বজায় রাখতে চাইছি, সে আমার জন্য বিপজ্জনক। বলার সাথে সাথে লোকটি গাড়ির গতি বাড়িয়ে দেয়। এতটাই দ্রুত গাড়িটি চলতে থাকে যে ভয় পায় মৃত্তিকা। কোনো উচ্চবাচ্য করে না যদিও। রোডে পৌঁছে গাড়িটি থামতেই মৃত্তিকা নেমে পড়ে। ব্যাগ হাতড়ে টাকা খুঁজতে খুঁজতেই গাড়িটি প্রস্থান করে। সবেগে চলে যায় মৃত্তিকার সামনে দিয়ে। হা হয়ে যায় মৃত্তিকা। ধন্যবাদটুকু জানাতে না পারায় হতাশ হয়ে তাকিয়ে রয়। ইয়াসিন কি ফিরে গিয়েছে কে জানে। ফ্ল্যাটে ঢুকে মৃত্তিকা দ্রুত দরজা লাগিয়ে দেয়। ঘামছে সে, মাথা ভনভন করছে। বেস্ট ফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের আপত্তিকর মুহূর্ত চোখের সামনে ভাসছে। তাদের নগ্ন কামনার গোঙানি কানে বাজছে বারবার। ঘৃণায় গা ঘুরিয়ে আসে মৃত্তিকার। দোকান চেপে ধরে রাখে। বাবার ঘরে ওষুধের পাতাগুলো রেখে দ্রুত নিজের ঘরে গিয়ে খিলাটে দরজায়। আচমকা ঝরঝর করে কেঁদে ফেলে মৃত্তিকা। মুখে হাত চেপে ডুকরে কাঁদে। ইয়াসিনের সাথে তার সম্পর্ক গত 2 বছর ধরে। একসাথে সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছে ওরা। একত্রে হেঁটেছে কয়েক কিলোমিটার পথ। সেই ইয়াসিন আজ অন্য কারো দেহে লেপ্টে আছে, তাও মৃত্তিকারই বেস্ট ফ্রেন্ড রুবির সাথে। এরকম একটা দৃশ্য কখনো কল্পনাও করেনি মৃত্তিকা। ভাবতে ভাবতে চিৎকার করে কেঁদে ওঠে সে। শাড়ির কুচি এলোমেলো হয়ে যায় মেয়েটার। চট করে উঠে দাঁড়িয়ে পড়ার টেবিলের সামনে ব্যগ্র হয়ে এগিয়ে যায়। ইয়াসিনের দেওয়া ডায়েরিটা তুলে একটানে ছিঁড়ে ফেলে মলাট। পরপর ছিঁড়ে ফেলে সবগুলো পৃষ্ঠা। ইয়াসিনের দেওয়া দামি ব্র্যান্ডের ঘড়িটাও ছুঁড়ে দেয় ব্যালকনির গ্রিলে। তছনছ হয়ে যায় ঘড়িটি। টুকরো অংশ ছড়িয়ে পড়ে সর্বত্র। ফের মুখ ঢেকে কেঁদে ফেলে মৃত্তিকা। একের পর এক নিজের মাথায় ক্রমাগত থাপড়াতে থাকে। যন্ত্রণায় ছটফট করে মেয়েটা। উন্মাদের ন্যায় মুখ চেপে হাত পা ছোড়াছুড়ি করে। কেন এমন হলো? সবটা কেন এমন অগোছালো হয়ে গেল? আজ মৃত্তিকার টেস্ট পরীক্ষা। পরীক্ষার মাঝে 2 দিন গ্যাপ থাকায় কিছুটা পড়াশোনা করে রেখেছিল। গতকালকের ঘটনা তাকে এতটাই আহত করেছে যে চাইলেও পড়ায় মন দিতে পারেনি। পড়তে বসা তো দূর, মৃত্তিকা গত রাতে চোখের পাতা এক করেনি। কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ঠুল হয়ে গেছে মেয়েটার। মাথার যন্ত্রণায় ফেটে যাচ্ছে। টেস্ট এক্সাম না থাকলে আজ বাড়ি থেকে কোনো মতেই বের হতো না সে। রাস্তায় জ্যাম প্রচুর। বিশাল এই জ্যামের উৎস খুঁজে পায় না মৃত্তিকা। ওদিকে পরীক্ষা শুরু হতে 40 মিনিট বাকি। যেতে লাগবে 20 মিনিট। খাতা তার আগেই দিবে। এর মাঝে জ্যামে আটকে থাকলে এক্সাম হলে ঢুকতে দিবে না কর্তৃপক্ষ। ওদিকে জ্যাম ছোটার নামগন্ধও নেই। অটোওয়ালা চাচা মৃত্তিকার দিকে চেয়ে বলে, মা, জ্যাম আইজার ছাড়বো না। সামনে কয়েকটা পোলা মারামারি করতাছে। বড় গড়ের পোলা পাইন, কেউ কিছু করতে পারতাছে না। তুমি নাইমা যাও, আমি গাড়ি ঘুরাইয়া কতক্ষণ আর বসে থাকুম। মৃত্তিকা বিরক্ত হয় এবার। চট করে ব্যাগ কাঁধে তুলে নেমে পড়ে ফুটপাতে। হেঁটে গেলে সর্বনিম্ন 45 মিনিট লাগবে। এত সময় তার হাতে নেই। সারা রাত পড়েনি বলে সকালে বই নিয়ে বসেছিল। পড়া শেষ করতে গিয়ে লেট হয়ে গেছে। মৃত্তিকার সামনে এগিয়ে যায়। সেখান থেকে অটো পাওয়ার আসে। তাকে নেমে হাঁটতে দেখে অনেকে অবাক হয়ে তাকায়। বিশাল মারামারি বেঁধেছে। সবাই দল হয়ে দেখছে আর মজা নিচ্ছে। কারোর সামনে যাবার সাহস নেই। তবুও মৃত্তিকা এগিয়ে গিয়ে ঘটনাস্থল ঘিরে থাকা মানুষদের সরিয়ে চেঁচিয়ে বলে ওঠে, আপনাদের সমস্যাটা কি? মারামারি হানাহানি করতে হলে অন্য জায়গায় গিয়ে করুন। রাস্তার মাঝখানে নাটক করছেন কেন? কত মানুষের ভোগান্তি হচ্ছে, দেখতে পাচ্ছেন না? 2টো দল মারামারি করছে। রাস্তার মাঝখান থেকে সরছেই না ওরা। 6টা বাইক আর একটা BMW কার রাস্তার মাঝখানে পার্ক করে রেখেছে। এই দিকটায় ট্রাফিক পুলিশ নেই, কারো কোনো হেলদোলি নেই। 2 দলে মোট 9 জন ছেলে, সকলেই প্রাপ্তবয়স্ক। তাদের হাতে লাঠি, লোহার রড। এক একজনের চাহনি ভয়ঙ্কর। উচ্চস্বরে কথাগুলো বলার পর মৃত্তিকা বুঝে ফেলে কথাটা বলা ঠিক হয়নি। ওরা এলাকার বখাটে ছেলে পেলে। ওদের হাত অনেক উঁচু। কারো কথার তোয়াক্কা ওরা থোড়াই করবে। ভাবতেই মিয়ে যায় মৃত্তিকা। তার কথা শুনে সবাই কয়েক সেকেন্ডের জন্য থামে। হিংস্র চোখে মৃত্তিকার দিকে তাকিয়ে ফের নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে। কেবল আফিম নামের ছেলেটা এগিয়ে আসে মৃত্তিকার নিকটে। জড়সড় হয়ে দাঁড়ায় মৃত্তিকা। মুখ তোলার সাহস করে না। মাথার ওড়নায় মুখ ঢেকে যায় ওর। আফিম সিগারেট ধরায়। লাইটার পকেটে গুজে গম্ভীর কণ্ঠে বলে, রাস্তা ব্লক, যেতে পারবে না, অন্য পথে যাও। মৃত্তিকা চট করে মাথা তুলে বলল, আর আধ ঘন্টা বাদে আমার পরীক্ষা।
আফিম চলে যেতে গিয়েও পিছু ফেরে। সাথে সাথে মৃত্তিকা গতকালকের দেখা সবুজা চোখ পুনরায় দেখে থমকায়, আঙুল উঁচিয়ে প্রশ্ন করে। আপনি গতকালের ওই মানুষটা না, আমাকে লিফট দিয়েছিলেন যে? আফিমের চোখের মনেই অন্যরকম, তাকে এই চোখে মানাচ্ছেও। এই চোখ দেখেই তাকে চিনে ফেলে মৃত্তিকা। গতকাল লোকটার মুখ দেখেনি, আজ দেখতে পেরেছে। তার সুঠাম দানবীয় দেহে আটসাঁটো হয়ে আটকে আছে অফ হোয়াইট শার্ট, আঙুলের ফাঁকে রেখেছে জ্বলন্ত সিগারেট, মুখ গোল করে বিষাক্ত ধোঁয়া ছাড়ছে। মৃত্তিকাকে আফিম প্রথমে চিনে ফেলেছে, তবে গতকালকের বিষয় নিয়ে কথা বলার আগ্রহ দেখা যায় না তার অভিব্যক্তিতে। কেবল মাথা নেড়ে আলস্য ভঙ্গিতে বলে, তুমি ওই ছিঁচকাদুনে মেয়েটাই তো? এহেন সম্বোধনে বিব্রত হয় মৃত্তিকা। হানাহানি করতে থাকা একটি ছেলে টেকে ওঠে সবুজাভ চোখের মানুষটিকে, জোরে বলে, এদিকে আয়, শান্ত গলা কাইটটা দিছে। ছুটে যায় আফিম। হিংস্র গর্জন করে ঝড়ের গতিতে এগিয়ে গিয়ে একটা ছেলের কলার চেপে ধরে সে। আরেকটি ছেলে কাছে এলে তাকে কনুই দিয়ে ঘুষি মারে। এলো পাথারি মারতে থাকে 3টা ছেলেকে। ওর সাথে যুক্ত হয় আরও 4টি ছেলে। এক পর্যায়ে আফিম লাথি দেয় একটি ছেলের অন্ডকোষে। ছেলেটি চিৎকার করে ওঠে, লুটিয়ে পড়ে পথে। ভয়ে মৃত্তিকার জান যায়। তাদের আর্তনাদে মৃত্তিকার চোখ ভরে ওঠে। আফিমের দলের শান্ত নামের ছেলেটির গলায় ছুরি বসিয়েছে অপর দল। ওকে নিয়ে আফিমের দলের 3 জন হাসপাতালে যাবে। আফিমকে একটু আগে ডেকে ওঠা ছেলেটি বলে, আফিম, এনাম হাসপাতালে চল। আফিম এক নজর মৃত্তিকার দিকে চায়। ভীত তটস্থ ভঙ্গিতে তার দিকে চেয়ে আছে মেয়েটা। চোখে মুখে আতঙ্ক মেয়েটার। হয়তো ভাবছে এই গুন্ডার সাথে গতকাল এক গাড়িতে কি করে বাড়ি ফিরল সে, তা ভেবেই গুটিয়ে গিয়েছে একদম। তীর তীর করে কাঁপছে মেয়েটির পাতলা অধর। আফিম মেয়েটির এই ভয়টাকে দ্বিগুণ করতে বলে ওঠে, তোরা শান্তকে নিয়ে যা, আমি এই সুইট 16কে হলে পৌঁছে দিয়ে আসছি। আমার গাড়ি নিয়ে যা, তোর বাইকের চাবিটা দে। ওরা একে অপরের দিকে তাকায়। শান্তর গলা ফিনকির থেকে রক্ত বের হচ্ছে, তবুও আফিমের এই কথায় গর্জে ওঠে ছেলেটা, বলে ওঠে, শালা বন্ধু জীবনে মরণের সংগ্রাম করতেছে, আর তুই মাইয়া লইয়া ঘুইরা বেড়াইতে যাস। মাইয়া দেখলে ভণ্ড হয়ে যাস, বাটপার। বন্ধুর চেয়ে নারী সঙ্গ প্রিয়, তাই না? ফিচেল হাসে আফিম। মৃত্তিকার দিকে তাকিয়ে তার পুরো বডি স্ক্যান করে সে। থুতনিতে হাত রেখে পর্যবেক্ষণ করে মৃত্তিকাকে। মৃত্তিকা হাঁসফাঁস করে, জ্বলন হয় পুরো দেহে। তাকে পুরোপুরি দেখা হলে আফিম ঠোঁট বাঁকিয়ে বলে, হ্যাঁ, নারী যদি এত সুন্দর হয় তাহলে তার সঙ্গী হওয়া দোষের না। চলো সুইটি, তোমাকে পরীক্ষার হলে দিয়ে আসি। মৃত্তিকা ভয় পেয়ে যায়। ছেলেটার মতি গতি ভালো না। একটু আগে যেভাবে মারপিট করেছে তাতে তাকে একটুও বিশ্বাস করা যাবে না। তার চোখের চাউনিও খুব বাজে, কথাবার্তা বখাটে ও শৃঙ্খল ছেলেদের মতো। এর সাথে কোনো মতেই কোথাও যাবে না মৃত্তিকা। সে দ্রুত বলে ওঠে, আমি যাব না আপনার সাথে। আফিম ভ্রু কুচকে চেয়ে বলে, ডিসিশন আমার, বাইকে ওঠো। মৃত্তিকা মানতে চাইল না। কেউ ওর হয়ে কিছু বলল না। আফিম বাইকে বসে তাড়া দিয়ে বলে, আসবে নাকি জোর জবরদস্তি করতে হবে? মৃত্তিকার অন্তরাত্মা কেঁপে ওঠে, ভয়ে থিতিয়ে যায় সে। তবুও কণ্ঠে জোর এনে বলে, আমি কিন্তু পুলিশ ডাকবো। আফিম গা দুলিয়ে হেসে বলে, পুলিশ তোমাকে হলে পৌঁছে দেবে? আমি বগেরে হতে পারি, চরিত্র আমার মাশাআল্লাহ, স্টিল ভার্জিন। মৃত্তিকার গা গুলিয়ে আসে আফিমের কথা শুনে। আফিম এবার রেগ বলে, আর 20 মিনিট আছে, গেলে এসো। তোমার কাছে অপশন নেই, একটা গাড়িওয়ালারও ক্ষমতা নেই আমার প্যাসেঞ্জার নিয়ে যাওয়া। মৃত্তিকা ছেলেটির আত্মবিশ্বাস দেখে তবদা খেয়ে যায়। ধীরে উঠে বসে আফিমের বাইকের ব্যাক সিটে। সিট ধরে মার্জিতভাবে বসে রয় সে। আফিম হেসে বাইক স্টার্ট করে। খুব দ্রুত বাইক চালায় সে। অস্বস্তি আর ভয়ের মিশেলে মৃত্তিকার গলা শুকিয়ে আসে। কোনো মতে চেপে ধরে আফিমের কাঁধ। বিচলিত স্বরে বলে, গতিটা কমান একটু। পরীক্ষা শেষে কিছুটা রিল্যাক্স হয়ে হল থেকে বের হয় মৃত্তিকা। আফিম সময় মতো পৌঁছে দিয়েছে তাকে। হলে ঢোকার পর কোনো সমস্যাই হয়নি, তবে পরীক্ষা মন মতো হয়নি। টেনে টুনে পাশ আসবে। মৃত্তিকা বের হতেই রবি দৌড়ে আসে তার দিকে। তাকে দেখে মৃত্তিকার নরম ত্বক জ্বলে ওঠে। তেজি চোখে তাকায় সে রবির দিকে। অন্যদিকে পা বাড়িয়ে চলে যেতে নিতেই তাকে আটকায় রবি। চটে যায় মৃত্তিকা। রবির বাহুতে আলতো ধাক্কা দিয়ে হিংস্র কণ্ঠে বলে, তুই আমার চোখের সামনে থেকে সরে দাঁড়া রবি। তোর মতো মেয়েকে আমি আমার আশেপাশে দেখতে চাই না। রবি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, তুই শুধু আমার দোষটাই দেখছিস, ইয়াসিন ভাইয়ার দোষ দেখছিস না।
সেই আমাকে শপিং মলে ডেকেছিল। হাসি পায় মৃত্তিকার। সে খিলখিল করে হেসে বলে, তুই বুঝি ছোট বাচ্চা, চকলেটের লোভ দেখিয়ে তোকে নিয়ে গিয়েছিল ইয়াসিন? আরে তুই তো একটা স্বার্থপর মেয়ে। তুই তোর আব্বুর জন্মদিনে গিফট দিতে পারছিলে না বলে কত হতাশ হয়েছিলি মনে আছে? আমি আমার ব্রেসলেট বিক্রি করে তোকে টাকা ধার দিয়েছিলাম। বিনিময়ে তুই আমাকে কি দিলি বল? কি দিলি আমাকে? ইয়াসিনের নম্বর ব্যস্ত দেখানোর কারণটা তাহলে তুই ছিলি বল? যতটা রাগ হিংসা নিয়ে কথাগুলো বলতে শুরু করে শেষে সে কণ্ঠ ততটাই নিচু হয় মেয়েটার। কান্না গিলে নেয় সে। চোখ ভরে ওঠে তপ্ত লোনা জলে। নাকের পাটা কাঁপে মেয়েটার। রুবি নত কণ্ঠে বলে, ইয়াসিন ভাই তোকে ভালোবাসে না, কারণ তুই তাকে সময় দিস না। তুই সবসময় ফ্যামিলি নিয়ে পড়ে থাকিস বলে বিরক্ত হয়ে ইয়াসিন ভাই আমাকে কল করে। তাই বলে তার সাথে নগ্ন হয়ে মলে? ছি, একবারও ভাবলি না এসব জানলে আমার কেমন লাগবে? আর পরিবার, তুই জানিস না আব্বু অসুস্থ? জানিস না ভাবি সারাদিন কতটা জ্বালায় আমাকে? ইয়াসিনা তো সব জানে। এসব ফালতু বাহানা দিস না। তোরা দুজন মিলে আমাকে ঠকিয়েছিস, খুব বাজেভাবে ঠকিয়েছিস। আমি কোনো দিনও তোদের ক্ষমা করব না। রুবি থামে। বুঝতে পারে মেয়েটাকে আর বুঝিয়ে লাভ হবে না। নরম স্বরে জিজ্ঞেস করে বলে, তুই কি তবে ইয়াসিন ভাইকে বিয়ে করবি না? মৃত্তিকা থুতু ফেলে বলে, ওর দিকে ঘুরেও তাকাবো না আমি। কিন্তু তুই যে ওকে ভালোবাসিস। মৃত্তিকা তাচ্ছিল্য করে, হাসে। চোখ বেয়ে পানি গড়ায় ওর। মেয়েটার ক্রন্দনরত চোখগুলো কতই না মলিন দেখায়। ভালোবাসা? তোরা ভালোবাসার মানে বুঝিস রুবি? তোর সাথে আমার বন্ধুত্ব 3 বছর ধরে। একসাথে ক্লাস করি আমরা, একসাথে ঘুরি ফিরি, একে অপরকে না দেখে থাকতে পারতাম না আমরা। সেই তুই কি না আমার এই হবু বরের সাথে এতটা ঘনিষ্ঠ হলি? রুহ কাঁপলো না তোর? একবার আমার মুখটা মনে পড়লো না? ইয়াসিনের সাথে তুইও আমাকে ঠকালি। এই তোর বন্ধুত্ব? আকাশে সূর্যের তাপ প্রখর। সাই সাই করে ছুটে চলেছে যানবাহন। মৃত্তিকার গা কাঁপছে। হাঁটতে গিয়ে বারবার থামছে সে। ভেতরের যন্ত্রণাগুলো উগরে দিতে ইচ্ছে করছে। জীবন এত নিষ্ঠুর কেন? কেন এইটুকু জীবনকে এত বেদনাদায়ক হতে হবে? ইয়াসিনের সাথে মৃত্তিকার সম্পর্ক 2 বছর ধরে। তাদের প্রেমটা হয়েছিল অস্বাভাবিকভাবে। কুয়াশার প্রকোপে তখন রাস্তাঘাট খোলাটে ঝাপসা। ডিসেম্বরের শুরুর দিকে শীতটা চেপে ধরেছিল। মৃত্তিকা ট্রেনে চড়ে খালার বাড়ি শরীয়তপুরে যাচ্ছিল। প্রথম কামরায় বসেছিল মেয়েটা। একই ট্রেনে বন্ধুদের সাথে দিনাজপুর যাচ্ছিল ইয়াসিন। তার সিট পড়েছিল মৃত্তিকার পাশে। ইয়াসিনের সব বন্ধুরা একসাথে বসলেও তাকে বসতে হয়েছিল অপরিচিত এক রমণীর সাথে। বন্ধুদের ছেড়ে ইয়াসিন বসেনে মৃত্তিকার সাথে। পেছনের কামরায় বন্ধুদের পাশে দাঁড়িয়ে থেকে আড্ডা দিতে দিতে যাচ্ছিল সে। মৃত্তিকার পরনে ছিল শাল। শীতে চুবুথুবু হয়ে বসে সমরেশ মজুমদারের একটি বই পড়ছিল সে। আশপাশের কোনো কিছুতেই তার আগ্রহ নেই। তার সমস্ত মনোযোগ বইয়ের পাতায় বন্দি। সহসা ইয়াসিন এগিয়ে আসে তার দ্বারে। অতিশয় ভদ্রলোক দেখাচ্ছিল তাকে। পরনের পোশাক আশাক ছিল চাকচিক্যময়। মৃত্তিকার কাছে এসে ইয়াসিন জিজ্ঞেস করে, আমার কাছে এক্সট্রা শীতের পোশাক হবে? বই পড়ায় মনোযোগে মৃত্তিকা চমকে ওঠে পুরুষালী কণ্ঠে। গভীর নয়নে দেখে সম্মুখের ছেলেটিকে। মৃদু স্বরে বলে, কেন বলুন তো? মৃত্তিকা খেয়াল করে অপরিচিত ছেলেটির গায়ে শীতের উষ্ণ আরামদায়ক পোশাক নেই। একটি সাদা কালো পাতলা চেক শার্ট গায়ে জড়িয়ে আছে সে। শীতে কাঁপছে কিছুটা। মৃত্তিকা কিছুটা গম্ভীর হয়ে ফের বলে ওঠে, শীতকালে জার্নি করছেন অথচ শীতের পোশাক ক্যারি করছেন না? ইয়াসিন আলতো হাসে। গভীর চোখে মৃত্তিকার রাগান্বিত মুখশ্রী পরখ করে ছেলেটা। সহজ কণ্ঠে বলে, আমি জ্যাকেট এনেছিলাম। ওই যে পেছনের কামরার ছেলেটাকে দেখছেন, ওর পরনের জ্যাকেটটা আমার। ইয়াসিন আঙুল উঁচিয়ে কিছুটা দূরে বসে থাকা 8-9 বছরের একটি ছেলেকে দেখায়। মৃত্তিকার ললাটে ভাঁজের দেখা মেলে। সে কৌতূহলী হয়ে দেখে ছোট ছেলেটিকে। দূরের ছেলেটির গায়ে থাকা জ্যাকেটটি তার আকৃতির তুলনায় বেশ বড়। ছেলেটার হাতও ঢেকে গেছে জ্যাকেটে। বোঝা যাচ্ছে পোশাকটি তার নয়। মৃত্তিকাকে ওদিকে তাকাতে দেখে ইয়াসিন বলে, ওই ছেলেটা তার সোয়েটার ব্যাগে ভরতে ভুলে গিয়েছে, তাই ওর মা ওকে খুব
গালমন্দ করছে। আমার ভালো লাগেনি, আমি আমার জ্যাকেটটা ওকে দিয়ে দিয়েছি। মৃত্তিকা বিস্মিত হয় বেশ। স্বচোখে প্রথমবার মানবতার ফেরিওয়ালাকে দেখে সে। এত এত অমানবিক মানুষের ভিড়ে বিবেকবান মানুষটাকে দেখে শিথিল হয় মৃত্তিকার আঁখি। উঠে দাঁড়িয়ে ট্রেনের ওপরে লাগেজ ব্যাগ থেকে টেনে নামায় নিজের ব্যাগটি। ব্যাগ হাতড়ে একটি মখমলের কাপড়ে মেইলি সোয়েটার বের করে সে। গায়ে জড়ানো শালটা খুলে ইয়াসিনের দিকে বাড়িয়ে দিয়ে বলে, এটা নিতে পারেন। মৃত্তিকা ভেবেছিল ছেলেটি তার গায়ের শালটা নিতে অস্বস্তি বোধ করবে, হয়তো অগ্রাহ্য করে ফিরিয়ে দিবে শালটা। কিন্তু ইয়াসিন সেসব কিছুই করেনি, বরং সে হাসি মুখে শালটি গ্রহণ করে। পিঠের দিক থেকে পেঁচিয়ে বুকে টেনে নেয় সুঘ্রাণযুক্ত শাল। পর মুহূর্তে ইয়াসিন বন্ধুদের বিদায় জানিয়ে এসে বসে মৃত্তিকার পাশে। ফ্লাক্স থেকে চা ঢেলে 1 কাপ চা মৃত্তিকার দিকে বাড়িয়ে দিয়ে বলে, এটা খান, ভালো লাগবে। মৃত্তিকার মনে হয় ছেলেটা ভীষণ আন্তরিক এবং সাদামাটা। নিজেকে জাহির করার মতো মানুষ সে নয়। উপকারের দায় হিসেবে উপকার করেই বা কজন। মৃত্তিকা হাত বাড়িয়ে নেয় চায়ের কাপটি, একসাথে চুমুক দেয় নিজ নিজ কাপে। এরপর আস্তে ধীরে তাদের মাঝে স্বাভাবিক কথাবার্তা চলে আসে। মৃত্তিকা জানতে পারে লোকটির নাম ইয়াসিন খন্দকার। জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করছে। এক বন্ধুর বিয়ের দাওয়াত খেতে দিনাজপুরে যাচ্ছে সকলে মিলে। 2 দিন পরেই ঢাকায় ব্যাক করবে। মৃত্তিকা নিজেও জানায় সে এইচএসসি দিয়েছে। খালামুনির সাথে দেখা করতে যাচ্ছে শরীয়তপুরে। সপ্তাহখানেক ওখানে থাকবে। তাদের মাঝে বেশি ঘনিষ্ঠ কথাবার্তা হয়নি সেদিন। নিজেদের জীবন চক্র নিয়ে খোলামেলা কথা হয়েছিল। মৃত্তিকা ঘুমে ঢলে পড়ে কথার মাঝে। ভোর রাতে গন্তব্যে পৌঁছতেই তাকে ডেকে তোলে ইয়াসিন। ঘুমের মাঝে মৃত্তিকা বুঝে ফেলে সামনের ছেলেটি তাকে মুগ্ধ হয়ে দেখছে। তার আচরণে দায়িত্ববোধ প্রগাঢ় হয়ে ধরা দিচ্ছে। গন্তব্যে পৌঁছানো মাত্র ইয়াসিন নিজ তাগিদে মৃত্তিকার ব্যাগ বের করে তার হাতে গুঁজে দেয়। তখনও অবধি মৃত্তিকা জানত না ইয়াসিনের সাথে তার হৃদয় বিনিময় হবে। সে জানত না সাদামাটা গোছের আন্তরিক লোকটার সাথে পুনরায় তার দেখা মিলবে ঢাকা শহরে। পড়াশোনায় মৃত্তিকা বরাবরই ভালো। এইচএসসিতে গোল্ডেন A+ পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় সে। তখন থেকে টিউশন খুঁজতে থাকে মৃত্তিকা। সৌভাগ্যক্রমে 2টো টিউশন পেয়েও যায়। রিফ্লেক্ট দেখে আরও একটি বাড়িতে পড়ানোর কথাবার্তা বলতে গিয়ে তার সাক্ষাৎ হয় ইয়াসিনের সাথে। মৃত্তিকা চমকায় ভীষণ। দুজনের কেউই হয়তো ভাবতে পারেনি আবারও দেখা হবে তাদের। ইয়াসিন তাকে দেখে যে খুব খুশি হয় তা তার অভিব্যক্তিতে স্পষ্ট বোঝা যায়। 9ম শ্রেণীতে অধ্যয়নরত ইয়াসিনের ছোট বোন তানভিকে পড়ানোর দায়িত্ব পেয়ে যায় মৃত্তিকা। সপ্তাহে 3 দিন ইয়াসিনের বাড়িতে যেতে হয় তার। সেই সুবাদে ইয়াসিনের সাথে দেখা হয়ে যায় বারবার। ইয়াসিন নিজ আগ্রহে এগিয়ে এসে গল্প করে, মৃত্তিকাকে রিকশায় তুলে দেয়। কখনো আবার বাড়ির সামনেই সে মৃত্তিকাকে রিসিভ করে। ইয়াসিন বড্ড সহজ সরল ধারাল মানুষ। হাসি ঠাট্টা করতে ভালোবাসে, পাশাপাশি দায়িত্ববান একটি ছেলে। বাবা মার বাধ্য যাকে বলে। এক দফায় ইয়াসিনকে ভালোবেসে ফেলা যায়। কিন্তু মৃত্তিকা তাকে ভালোবাসতে খানিকটা সময় নিয়েছিল। খুব ভালো করে পরখ করেছিল ইয়াসিনকে। তার সাথে কাটানো মুহূর্তগুলো খুব সূক্ষ্ম নজরে দেখে ভেবেচিন্তে তবেই পা বাড়িয়েছিল নতুন সম্পর্কে। কিন্তু অতিরিক্ত ভালো মানুষটা হুট করে কিভাবে বদলে গেল? মানুষ বদলায়, এই কথা সত্য। তাই বলে এত দ্রুত এত নিষ্ঠুরভাবে কেউ বদলে যায়? পুরনো স্মৃতি আবেগ মোহ ভুলে কেউ নতুন সম্পর্কে জড়িয়ে যায় কি করে? তাদের একটুও খারাপ লাগে না? বিবেকে বাধা দেয় না? অটোতে করে বাড়ি ফিরে মৃত্তিকা। 2 দিনে চোখে ডেবে গেছে মেয়েটার, ফ্যাকাশে হয়ে গেছে মুখ। মৃত্তিকাকে দেখে মৃত্তিকার ভাগ্নি ইলহাম এগিয়ে আসে তার দিকে। মৃত্তিকা আগলে নেয় তাকে। কিছুক্ষণ বাচ্চাটার সাথে সময় কাটিয়ে ঘরে ফিরে সে। মৃত্তিকার বড় ভাই মেহমেদ একটি কর্পোরেট কোম্পানিতে ভালো পদে চাকরি করে। তার ছোট্ট ছেলেটার বয়স 4-এর কাছাকাছি। মেহমেদের স্ত্রী জাহনারা এখন 6 মাসের গর্ভবতী। ছোট্ট ইলহামকে তো সামলান দূরের কথা, রান্নাঘরের আগুনের সামনেও সে যায় না। মেহমেদের করা হুকুম, বউ যেন তার কোনো কাজ না করে। অগত্যা বাড়ির সব কাজ করতে হয় মৃত্তিকাকে। মৃত্তিকার মা হাঁপানির রোগী, বেশিক্ষণ কোনো কাজ করতে পারেন না তিনি। ঔষধ খেয়েও অবস্থার কোনো উন্নতি নেই, বয়সটাও বেড়েছে। মৃত্তিকার বাবার মুদির দোকান তেমন চলে না। বাড়ির প্রতিটি সদস্যর দায়ভার এসে পড়েছে মেহমেদের উপর। মৃত্তিকার ভাবি মৃত্তিকাকে খুব একটা ভালো চোখে দেখে না। তাকে সহ্য করতে না পারার মতো কোনো কারণ খুঁজে পায় না মৃত্তিকা।
যুগের পর যুগ ধরে বয়ে চলা বৈশিষ্ট্যের রেশেই হয়তো মৃত্তিকাকে পছন্দ করে না জাহানারা। হয় ভাবিরা ননদকে দেখতে পারে না, নয়তো ননদ ভাবিকে সমীহ করে না। দুজনের একজন ভিন্ন মানসিকতার হয় বলেই এই ধরনের মানসিক সমস্যা বেড়ে চলেছে। এছাড়া মৃত্তিকার আয় বা কতটুকু, ও টাকায় নিজেরই খাওয়া পড়া হয় না ঠিকমতো। বাবা মাকে আর্থিক দিক থেকে সহযোগিতা করবে কি করে? দিনের পর দিন স্বামী তার বোনের পেছনে টাকা উড়াচ্ছে, এটাই হয়তো মেনে নিতে পারে না জাহানারা। সরাসরি কিছু বলে না সে, তবে কথার টোনে খোঁটা করতে ছাড়ে না। কিন্তু কিছুদিন ধরে তার আচরণ পরিবর্তন লক্ষ্য করেছে মৃত্তিকা। এখন আর আগের মতো খাটায় না ওকে, খোঁটা দিয়ে হাসি মজাও করে না। এর কারণটা যদিও মৃত্তিকা ধরে ফেলেছে। 1 মাস আগে ইয়াসিন ও তার পরিবার মৃত্তিকার বাড়িতে প্রস্তাব পাঠিয়েছে। মৃত্তিকার টেস্ট পরীক্ষা শেষ হলেই বিয়ে নিয়ে কথা উঠবে দু পরিবারে। মৃত্তিকার প্রবল বিশ্বাস সে এই বাড়ি ছেড়ে চলে যাবে বলেই জাহানারা বদলে গেছে। যখন জাহানারা জানবে মৃত্তিকা ইয়াসিনকে বিয়ে করছে না, তখন আবার সে আগের রূপে ফিরে আসবে নিশ্চিত। মৃত্তিকা ঝামেলা এড়িয়ে চলতেই পছন্দ করে। তার বাবা মা ছেলের বউয়ের সাথে রাগারাগি করবে, সম্পর্ক নষ্ট হবে, এইসব মৃত্তিকা চায় না। তাই কোনো রকম প্রতিবাদ করে না সে, নিজের কাজ নিজেই করে। মৃত্তিকা রান্না বসায় চুলায়। 2 দিন ধরে ফোন বন্ধ করে রেখেছে সে। ইয়াসিন ফোন করে যাচ্ছে বারবার, কিছুতেই ফোন অন করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে মৃত্তিকা। ভুল করেও ইয়াসিনের দিকে তাকানোর ইচ্ছে তার নেই। বাবা মাকে এ কথা সে বলবেই বা কোন মুখে? একসময় ইয়াসিনের জন্য পাগল ছিল সে। ইয়াসিন যেভাবে পাগলামি করতো, সেও ঠিক সেইভাবে তাকে সমর্থন করত। ইয়াসিন বড় ঘরের ছেলে। প্রথমে মৃত্তিকার মা এই সম্পর্ক মানতে চায়নি। মৃত্তিকার পাগলামি, জেদার ভালোবাসার ধ্বনিতে হার মেনে তারা বিয়েটাই রাজি হয়েছে। এখন যদি সে বলে ইয়াসিন বদলে গেছে, তাকে রুভির সাথে চুম্বনরত অবস্থায় ধরে ফেলেছে মৃত্তিকা, কি হবে তখন? এই কথা তার মর্যাদা কতটুকু ক্ষুণ্ণ করবে? আদৌ বিষয়টা ভালোভাবে নেবে কিনা কে জানে। মৃত্তিকার মা মনোয়ারা এরহামের সাথে খেলাধুলা করে। এই সুযোগে রান্নাবান্না শেষ করে ফেলে মৃত্তিকা। নইলে ছেলেটা ফুপিকে ছাড়তেই চায় না, গায়ে গা ঘেঁষে বসে থাকে। ইয়াসিনের বাড়িতে আজ পড়াতে যাবার কথা। তানভীর কলেজে উঠেছে, কত 2 বছর ধরে তাকে পড়িয়ে আসছে মৃত্তিকা। ইয়াসিনের মা ফোন করে জানতে চেয়েছেন আজও মৃত্তিকা যাবে কিনা। মৃত্তিকা হ্যাঁ বলেছে, অর্থাৎ শেষবারের মতো বাসায় তাকে পা রাখতে হবে তাকে। সাদামাটা 3 পিস পরে মাথায় ওড়না টেনে মৃত্তিকা বেরিয়ে আসে বাইরে। এ এলাকার সকলেই তাকে চেনে। মৃত্তিকার জন্ম, বেড়ে ওঠা সব এইখানেই। এলাকার সবচাইতে সুন্দরী, নম্র, ভদ্র মেয়ে হিসেবে তাকে আখ্যায়িত করা হয়। মৃত্তিকা বেরিয়ে স্ট্যান্ডের দিকে এগোতে থাকে। 5 মিনিট হাঁটলেই অটো স্ট্যান্ড। সেইখান থেকে অটো নিয়ে যাবে ইয়াসিনদের বাড়িতে। মৃত্তিকা দ্রুত হাঁটতে থাকে। সহসা সে থমকে তাকায় সম্মুখে। রাস্তার পাশে বাইক থামিয়ে কয়েকটি ছেলে দাঁড়িয়ে আছে। কয়েকটা ছেলেকে একসাথে দেখলে মৃত্তিকার ভয় হয়। মনে হয় ওরা খুব খারাপ নজরে দেখবে ওকে, হাসাহাসি করবে, কটু কথাও বলবে। দ্বিধা আর সংকোচে আড়ষ্ট হয়ে মৃত্তিকা এগিয়ে যায়। যা ভেবেছে ঠিক তাই। তাকে দেখে ছেলেগুলো শীষ বাজিয়ে ওঠে, বিশ্রী গান গেয়ে ওঠে। পা থেমে যায় মৃত্তিকার, কান ঝাঝা করে ওঠে। হাঁটার গতি বাড়ে তার। তা দেখে ছেলেগুলো বিশ্রী হাসে। একটি ছেলে আচমকা পেছন থেকে টেনে ধরে মৃত্তিকার ওড়নার এক প্রান্ত। স্তব্ধ হয়ে যায় মৃত্তিকা। মেরুদণ্ড বেঁকে আসে মেয়েটার। ভয়কে আড়াল করে সে দৃঢ় কণ্ঠে বলে ওঠে, ওড়না ধরছেন কেন? ছাড়ুন। ছেলেটি হাসে। তার ঠোঁট বড্ড কালো, সিগারেটের দুর্গন্ধ পুরো শরীর জুড়ে। গা গলিয়ে আসে মৃত্তিকার। ফের বলে ওঠে, ছাড়ুন, নইলে আমি পুলিশ ডাকবো। অন্য একটি ছেলে তেজ দেখিয়ে বলে ওঠে, ডাক দেখি কোন বাপের ডাকবি। মৃত্তিকা ভয়ে সেটে যায়। এই ছেলেগুলোকে আগে কখনো এই পাড়ায় দেখেনি সে। এলাকায় হয়তো তারা নতুন। নতুন হয়েও এমন অভদ্রতা করার সাহস কিভাবে পায় বুঝতে পারে না মৃত্তিকা। শরীর চলে ওঠে মেয়েটার। সে কিছু না ভেবে রাগের বশে কষিয়ে চর মারে ওড়না টেনে ধরা ছেলেটির গালে। বিস্ময়ে হা হয়েছে সকলে। হিংস্র হয়ে মৃত্তিকার দিকে বাকি 2জন ছেলে এগিয়ে আসে। মৃত্তিকা পিছিয়ে যায় 2 কদম। দৌড়ানোর জন্য পা বাড়াতেই গতকালকের ছেলেটিকে দেখতে পায়। নাম যেন কি? আফিম। মৃত্তিকা ছলো ছলো চোখে আফিমের দিকে তাকায়। ছেলেটার মাথায় ক্যাপ, হাতে সিগারেটের প্যাকেট, গলায় বখাটেদের মতো চেইন ঝোলানো। তবুও ছেলেটা সুন্দর, মাত্রাতিরিক্ত সুন্দর। সবচেয়ে আকর্ষণীয় হলো তার চোখ। চোখ ধাঁধিয়ে দেয় মাঝে মাঝে।
তার পরনের শার্টটি কালো রঙের, ফর্সা গায়ে মানিয়েছে বেশ। আফিমকে দেখে ছেলেটা বলে ওঠে, এই মেয়ে আমার গালে চড় দিয়েছে। ভাবতে পারছিস আফিম, কত বড় সাহস ওর। আফিম ভ্রু কুঁচকে ফেলে, পরক করে মৃত্তিকাকে। বাইকের কাছে এসে হেলান দিয়ে বসে। মৃত্তিকার নড়চড় বন্ধ হয়ে যায়। ভয়ে আটোসাটো হয়ে দাঁড়িয়ে থাকে। পাজোরা অবশ্যই আসে মেয়েটার। আফিম তেজ মেশানো কণ্ঠে শুধয়। নাম কি? মৃত্তিকা মেয়ে আসা কণ্ঠে বলে। মৃত্তিকা। পড়াশোনা করিস কোথায়? মৃত্তিকা নিচ থেকে মাথা তোলে। আফিম গতকাল থেকে ভার্সিটিতে ছেড়ে দিয়েছিল, অথচ আজ কথায় বুঝিয়ে দিচ্ছে সে মৃত্তিকাকে তেমন চেনেই না। আফিমের কথার ধরনও আজ ভিন্ন শোনাচ্ছে। সেদিন ওকে আফিম তুমি বলে সম্বোধন করেছিল, কণ্ঠ নরম ছিল। এখন তার কণ্ঠ ভীষণ রূঢ় শোনাচ্ছে। মৃত্তিকা ইতিমধ্যে বুঝে গিয়েছে আফিম ওদেরই একজন। বখাটে মাস্তান ছেলে। গতদিন তার সাথে যারা ছিল আজ তারা নেই। আজ অন্যদের সাথে বসে আছে আফিম। ওদের মতোই আফিম মাস্তানি করে বেড়ায়, বিরক্ত করে মানুষদের। প্রথম দেখায় তাকে যতটা ভালো মনে হয়েছিল সে ততটা ভালো নয়, বরং সে উগ্র আর বখাটে, চরম অভদ্র আর অসভ্য গোছের। তার এই সম্বোধনে মুখ কুঁচকে ফেলে মৃত্তিকা। কটমটো হয়ে বলে, ঢাকা বিশ্ববিদ্যালয়, কোন ক্লাস? অনার্স 3rd ইয়ার, কোন ডিপার্টমেন্ট? রাষ্ট্রবিজ্ঞান। আফিম একটু থামে। ঘেমে একাকার হওয়া মৃত্তিকার ফ্যাকাশে মুখখানায় নজর ঘোরায়। তার গাঢ় দৃষ্টিতে জমে যায় মৃত্তিকা। আর্টতায় নুয়ে যায় মৃত্তিকা। আফিমের কি হয় কে জানে, মেয়েটাকে এত সংকোচ, এত কাচুমাচু ভঙ্গিতে দেখে পৈশাচিক আনন্দ পায় সে। ভারী কি স্বরে চটখাও ছেলেটিকে উদ্দেশ্য করে মৃত্তিকা বলে। ওকে চর মেরেছিস? ভয়ে গাঢ় হয় মৃত্তিকার। নিঃশ্বাস আটকে রেখে ওপর নিচে মাথা নাড়ে সে। আফিম রেগে বলে, কেন মেরেছিস? আমার ওড়না ধরে টেনেছে ও। সুন্দরী মেয়ে দেখলে ওড়না ধরে টানবে না তো কি ধরে টানবে? মেয়েরা তো ওড়নাই পরে। ভ্যাবাচাকা খায় মৃত্তিকা। গালচোরা জ্বলে ওঠে আফিমের ভাবনা চিন্তা দেখে। একটু সাহস জুগিয়ে বলে, ওড়না মেয়েদের শালীনতা বজায় রাখে। ছেলে হয়ে মেয়েদের দিকে হাত বাড়াবে কেন? অন্যের শালীনতা হস্তক্ষেপ করবে কেন? আফিম ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, ছেলে হয়ে মেয়েদের দিকে হাত বাড়াবে না তো কি ছেলেদের দিকে হাত বাড়াবে? ওরা কি গে নাকি? স্যা, বোকামে। পড়াশোনা করে দেখছি কিছুই শিখিসনি। পাঠ্যপুস্তকে অন্যকে অসম্মান করার শিক্ষা দেয়া হয় না। থতমত খায় আফিম। চর খেয়ে মুখ ফুলিয়ে থাকা ছেলেটিকে বলে, শীষ বাজাবি, গান গাইবি, ঠিক আছে, ওড়না টানলি কেন? বেচারা থতমত খেয়ে যায় আফিমের কণ্ঠে। আফিম নিজেও তো এমন। মেয়েদের দেখলে সেও এমন করে তাকায়, শীষ বাঁচায়, গান গায়। তবে ছেলেটা কোনো মেয়ের গায়ে হাত দেয় না কখনো, এই কথা সত্য। আফিম ওদের তেমন বাধা দেয় না, কোনো কিছুতে নিষেধ করে না। দলের লিডার হয়েও সে খুব আন্তরিক। আজ কিছুটা কঠোর হওয়ায় ছেলেটা চমকে ওঠে। মন খারাপ করে নিতান্তই অনিচ্ছায় বলে, আর হবে না। আফিম মৃত্তিকার দিকে চেয়ে বলে, নে, আজ থেকে শুধু শীষ বাজাবে, টিস করবে, ওড়না টানবে না। বিরক্তিতে ছেয়ে যায় মৃত্তিকার হৃদয়। খুব কঠোর হতে ইচ্ছে করে, কয়েকটা কথা শোনাতে গিয়েও থেমে যায় সে। নিচু কণ্ঠে বলে, গানই বা গাইবে কেন? মেয়েদের দেখলে এমন অসভ্যতা না করলে হয় না? আফিম বিরক্তিতে উঠে দাঁড়ায়। মুখ দিয়ে চো সূচক শব্দ করে বিরক্তি প্রকাশ করে। মৃত্তিকার কাছে এগিয়ে এসে বলে, মুখ আছে গান গাবে, ঠোঁট আছে তাই শীষ বাজাবে, তোর সমস্যা কি? বেশি লাই দিচ্ছি তাই তেজ দেখাচ্ছিস? ঘাবড়ে যায় মৃত্তিকা। কোনো রকম কথা না বলেই পা বাড়িয়ে চলে যেতে চায়। আফিম রেগে ওঠে তৎক্ষণাৎ, বলে, এই মেয়ে, কথার উত্তর দিয়ে যা। মৃত্তিকা পিছু ফিরে বলে, আপনার বাড়িতে মা বোন নেই? তাদের জিজ্ঞেস করবেন কেন মেয়েদের দেখে গান গাওয়া, শীষ বাজিয়ে টিচ করা অপরাধ। আফিম ফিক করে হেসে ফেলে। হাসলে তার গাঢ় অন্তর্বেধী চোখগুলো সমান তালে হেসে ওঠে। চমৎকার গরম ছেলেটার, সৌঠাম পেটানো শরীর, পেশি বহুল ইস্পাত শরীর। এরকম সুন্দর মানুষের মানসিকতা এমন হয়। আফিম হাসতে হাসতে হেলে পড়ে বাইকের দিকে। হাসতে হাসতেই বলে, আমার মা বোন বউ কিচ্ছু নেই, বাবার একমাত্র ছেলে আমি। আর আমার মা অন্য এক ছেলের সাথে পালিয়ে গেছে বহু বছর আগে। তুই আমার বউ হবি? চল, তোকে বিয়ে করে ঘরে বউ করে নিয়ে যাই। বাইরের কাউকে আর টিস করবো না, প্রমিস। আফিমের পুরো নাম সাফায়াত আফিম মির্জা। আগাগোড়া একটা বখাটে ছেলে। এ পাড়ার ওপাড়ার ছেলেদের সাথে সে ঘুরে বেড়ায়, সিগারেট খায়, মেয়েদের টিচ করে। এছাড়া তার আর কোনো কাজ নেই।
অনার্স কমপ্লিট করে মাস্টার্সে ভর্তি হওয়ার পর সে আর ভার্সিটিতে যায়নি, অথচ পড়াশোনায় সে ছিল দুর্দান্ত। প্রতিটি ক্লাসে তার রোল হতো এক। পড়াশোনার পাশাপাশি জেনারেল নলেজ ছেলেটার বেশ ভালো ছিল। তুখোর মেধাবী ছেলেটা বাজে আড্ডায় জড়িয়ে পুরোপুরি মাস্তান হয়ে গেছে। আড্ডায় তার বেশভূষা দেখলে বোঝাই যাবে না সে ধনী ও আদর্শ পরিবারের সন্তান। আফিমের বাবা ঢাকার একজন প্রভাবশালী ব্যক্তি। দেশের বিভিন্ন জেলায় তার রেস্টুরেন্ট আছে, রয়েছে অসংখ্য দোকান। এছাড়াও আফিম প্রচণ্ড রাগী, একরোখা, জেদি স্বভাবের ছেলে। তার সাথে লাগতে এলে কারো রক্ষা নেই। কারোর সাথে কথা কাটাকাটি হলে আফিম কোনো বাছবিচার না করেই হামলে পড়ে, দলবলসহ আক্রমণ করে বসে। অন্যান্য এলাকার বখাটেগুলো আফিমের নাম শুনলে ভেজা বিড়াল হয়ে যায়, টু শব্দটিও করে না। তবে আফিম এসব নিজের এলাকায় করে না, তাকে তার এলাকার সকলে ভালো ভদ্র ছেলে বলেই জানে। আফিম আরও একটি সিগারেট ধরিয়েছে, তার সতর্ক তুখোর খেয়ালি দৃষ্টি মৃত্তিকার পানে। মেয়েটা কাঁপছে, থরথর করে, ফ্যাকাশে হয়ে আছে বদন। করুণার প্রান্ত খসে পড়ছে কাঁধ পেয়ে। লজ্জায় ঘৃণায় গা গুলিয়ে আসে মৃত্তিকার। কম্পিত কণ্ঠে সে বলে ওঠে, হয়তো পরিবারের মেয়ে নেই বলেই এতটা বেয়াদব হতে পেরেছে। নরম স্বরে অশ্রু সূচালক কথাটা বলে ওঠে মৃত্তিকা। বলার পর ভয়ে শীতল স্রোত বয়ে যায় মেরুদণ্ড বয়ে। বলতে দেরি আফিম এগিয়ে আসতে দেরি করল না মোটেই। তরাক করে সে এগিয়ে এসে সিগারেটের ধোঁয়া ছেড়ে দিল মৃত্তিকার মুখে। বিষাক্ত কঠোর ধোঁয়ায় নাক কুচকে ফেলে মৃত্তিকা, ওড়না দিয়ে মুখ ঢেকে ফেলে। কেবল তার চোখ জোড়া দেখতে পায় আফিম। মুখ গোল করে ফের ধোঁয়া উড়িয়ে বলে, ঘরে মা বোন থাকলেই কি, বউ তো নেই? মৃত্তিকার কথা বলার রুচি হারিয়ে যায়। দৃঢ় কণ্ঠে সে বলে, এরকম ছেলে আর যাই হোক কারোর স্বামী হওয়ার যোগ্যতা রাখে না। কথাটা বলা মাত্রই চোয়াল শক্ত হয়ে আসে আফিমের। গলা ও ঘাড়ের রগ ফুলে ওঠে। ভয়ে ঢোক গিলে মৃত্তিকা, নড়চড় থেমে যায় তার। আফিমের সাথের ছেলেগুলো এবারে ক্ষেপে ওঠে, তেড়ে আসে মৃত্তিকার দিকে। খসে পড়া অরুণার প্রান্ত কেড়ে নেওয়ার জন্য হাত বাড়াতেই আফিম ছেলেটির হাত ধরে ফেলে। রাগে চোখে তাকায় ছেলেটির দিকে। মৃত্তিকার প্রাণ যায় অবস্থা। কোনো কিছু না ভেবে সে পিছু ফিরে ছুটে পালায়। আফিম মৃত্তিকার প্রস্থান দেখে ছেলেটির দিকে তাকিয়ে রূঢ় স্বরে বলে, বলেছি না গায়ে হাত দিবি না? ছেলেটি তীব্র রাগে ফেটে পড়ে, বলে, তোকে কি বললো? দেখলি না ওই মেয়ে কত বড় সাহস? আফিম নরম হয়, ধীর কণ্ঠে বলে, কি যেন নাম? মৃত্তিকা। মৃত্তিকাকে আর কোনো রকমের হেনস্থা করবি না। ও আমার সাথে গলা উঁচিয়ে কথা বলেছে না, ওর ব্যবস্থা আমি নিজেই করব। সমস্বরে হেসে ওঠে বাকিরা। আফিমের রাগ তেজ সম্পর্কে সবারই জানা। তারা ধরে নিয়েছে মেয়েটি এবার মরবে, কেউ মেয়েটিকে বাঁচাতে পারবে না। আজ পর্যন্ত কেউ আফিমের সাথে রাগ মিশ্রিত কণ্ঠে কথা বলেনি। এত জেদি ছেলেটা বড় ছোট কিছুই মানে না। মতের অমিল হলেই মারধর করে ফেলে রাখে রাস্তায়। বেকার ভবঘুরে বলা চলে তাকে। তার সাথে চোখে চোখ রেখে কথা বলে যে মেয়ে, তাকে অন্তত সুখে থাকতে দিবে না আফিম। অটো করে ইয়াসিনদের পাড়া অর্থাৎ ধানমন্ডি এসে নেমে পড়ল মৃত্তিকা। ধুরু ধুরু বুক কাঁপছে। গত দুদিন ধরে তার সাথে সব কিছু খারাপ হচ্ছে। কোনো কিছুই ভালো লাগছে না আর। কোনো কিছুতেই স্বস্তি নেই বিন্দু মাত্র। মৃত্তিকা বাড়িতে ঢুকতেই বরাবরের মতো ইয়াসিনের মা ইয়াসমিন দরজা খুলে দেয়। চমৎকার হেসে সে মৃত্তিকাকে ঘরে ঢুকতে বলে। মৃত্তিকা বরাবরের মতো গদগদ হয়ে উঠতে পারে না, হাসি আসে না মন থেকে। মলিন হেসে সে ঢুকে যায় তানভীর রুমে। তানভীর পড়ার রুমে বসে আছে। মৃত্তিকাকে দেখে এসে সালাম দেয়। বিনিময়ে সালামের উত্তর নিয়ে বিপরীত চেয়ারে বসে পড়ে মৃত্তিকা। মৃত্তিকার ঘরমাক্ত মায়াবী মুখ দেখে হাসে তানভীর। মৃত্তিকাকে তার পুতুল পুতুল লাগে। টানা টানা চোখ, মেয়েটার মাথা ভর্তি ঘন চুল, তার ত্বকখানি হলদেটে উজ্জ্বল। মাঝে মাঝে সব ভুলে মেয়েটির দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে তানভীর। সাদামাটা সাধারণ মেয়েটিকে এইভাবেই অপরূপা লাগে। ভাবি, তুমি জানো ভাইয়া কতবার এই ঘরে এসে গেছে? তোমাকে না দেখলে তার যে কি অবস্থা হয় তুমি যদি জানতে। মৃত্তিকা তাচ্ছিল্য করে হাসে। আগে এইসব শুনলে খুব ভালো লাগতো, লজ্জায় মূর্ছা যেত সে। এখন আর খুশি লাগছে না, বরং কথাগুলো তেতো বেহুদা মনে হচ্ছে। গা জ্বলে যাচ্ছে এইসব শুনে। মৃত্তিকা স্বাভাবিক ভঙ্গিতে বলে, আমি আর পড়াতে আসবো না ভাস্তি, তোমাকে নতুন টিচার খুঁজতে হবে। ভ্রু কুচকে ফেলে তানভী, বলে, কি বলছো ভাবি, আসবে না কেন? মৃত্তিকা ভারী অবাক হয় এই ভেবে যে ইয়াসিন কাউকে এখনো কিচ্ছু জানায়নি। কেন জানায়নি?
কি চাইছি ইয়াসিন? আমি তোমাকে এ কথা জানাতে এসেছি, আমি আর পারবো না তোমাকে। তাদের কথার মাঝেই ঘরে আসে ইয়াসিন। তাকে দেখে উঠে দাঁড়ায় মৃত্তিকা। কাঠিন্যতা দেখা দেয় তার অভিব্যক্তিতে, চোখ মুখ শক্ত করে ফেলে সে। কাঁধের ব্যাগ শক্ত করে চেপে ইয়াসিনের পাশ দিয়ে চলে যেতে নিলে ইয়াসিন এক হাতে আটকায় মৃত্তিকাকে। বোনের সামনে হুলস্থুল না করে মার্জিত বিনয়ী কণ্ঠে বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে মিতি, আমার ঘরে চলো। ইয়াসিন মৃত্তিকার হাত ধরে ফেলে। মৃত্তিকা এক ঝটকায় ছাড়িয়ে নেয় নিজের হাত। দাঁতে দাঁত পিষে ক্ষুব্ধ হয়ে বলে, তোমার সাথে আমার কোনো কথা নেই। ভাই আর ভাবির মাঝেকার দ্বন্দ্ব বুঝতে পেরে তানভি ঘর ছেড়ে বেরিয়ে যায়। মৃত্তিকা তখনই করচে ওঠে, কাঁধের ব্যাগটা টেনে ছুঁড়ে মারে বেখেয়ালে। ইয়াসিনের কলার দু হাতের মুঠোয় চেপে ধরে হিংস্র আক্রমণাত্মক কণ্ঠে চেঁচিয়ে বলে, হায় না একটা নরখাদক, আমার জীবনটা শেষ করে দিয়ে তোমার শান্তি মেলেনি। আমার হাত ধরতে এসেছো কোন সাহসে? ইয়াসিন রাগে না চট করে মৃত্তিকাকে বোঝাতেই সে নরম স্বরে বলে, মিতি, ওইটা এমন কিছু না, তুমি যা ভাবছো তা কিন্তু আমাদের মাঝে হয়নি। ঘৃণায় গা জ্বলে উঠে মৃত্তিকার। ইয়াসিনের কলার ছেড়ে দিয়ে বলে, লজ্জা করে না তোমার এসব বলতে? ওই দিন আমি যদি শপিং করতে না যেতাম তাহলে কোনোদিনও তোমার ওই আসল রূপ দেখতে পেতাম না। তোমার লজ্জা লাগে না ইয়াসিন? রূহ কাঁপে না? একটা মানুষকে দিনের পর দিন ঠকিয়ে তাকে ভেঙে চুরে দিতে তোমার বুক কাঁপে না? এতটাই নোংরা তোমার মন? ইয়াসিন ধৈর্য ধরে রাখতে পারে না। এবার সে নিজেও চেঁচিয়ে ওঠে, ঝাঁঝ মেশানো কণ্ঠে বলে, না, লজ্জা করে না। এখনকার জেনারেশন এই কমন মিতি। 2 বছরে তুমি আমাকে তোমার হাত ধরতে দাওনি, ঠিক করে চুমোও দাওনি, কখনো জড়িয়ে ধরনি। এমনকি সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেই সময়টুকুও তুমি দাও না আমায়। রুবি তোমার চেয়ে আলাদা, তার মানসিকতা আধুনিক। ও তোমার মতো আঁটোসাঁটো হয়ে থাকে না, সংকীর্ণ মনোভাবও নয়। না চাইতেও ও আমাকে অনেক কিছু দিয়েছে। অবিশ্বাস্য চোখে চেয়ে রয় মৃত্তিকা। বুক জ্বলে ওঠে মেয়েটার, শ্বাস আটকে আসে বারবার। হা করে সে তাকিয়ে থাকে ইয়াসিনের দিকে। আপনা আপনি গাল ভিজে ওঠে টপ তুলনা পানিতে, লাল হয়ে ওঠে চোখ। বুক নিদারুণ শূন্যতায় হাহাকার করে ওঠে। ইয়াসিন এতটা বদলে গেল, এইসব ছোট কেউ কি করে দিতে পারে? মৃত্তিকা সংকীর্ণ মানসিকতার মেয়ে। হাত ধরতে দেয়নি বলে, চুমু খায়নি বলে, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেনি বলে তার ভালোবাসা মিথ্যে। সে গভীর চোখে ইয়াসিনকে দেখে, বিপদে পাশে থাকে, সর্বদা সব কিছুতে অনুপ্রাণিত করে, সাহস যোগায়, ইয়াসিনের ভালো মন্দের খেয়াল রাখে। এসবে বুঝি ভালোবাসা নেই? ইয়াসিন তার ভালোবাসাকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে, হিসাব নিচ্ছে সব কিছুর। মৃত্তিকার গর্জন থেমে যায়, নাক টানে সে। হাতের উল্টো পিঠে দিয়ে চোখ মুছে আলতো হেসে বলে, সম্পর্কে শুরুতে আমি বলেছিলাম ইয়াসিন, আমি প্রেমিকা হতে চাই না। গলে গলে পড়া, হাত ধরা, চুমু খাওয়া এসব আমার দ্বারা হয় না। আমি সহজে কোনো ছেলের কাছে ঘেঁষতে পারি না। তুমি সব জেনে বুঝেই আমাকে তোমার জীবনে গ্রহণ করেছিলে। মজার কথা হলো, তুমি একসময় বলেছিলে আমার ওই কথাগুলোই নাকি তোমার আমার প্রেমে পড়ার প্রধান কারণ। আমার বাস্তবিক জ্ঞান, পুরনো চিন্তাভাবনাই নাকি তোমাকে আকৃষ্ট করে। আর এখন কি বলছো আমি সংকীর্ণ? থতমত খেয়ে ইয়াসিন রাজফারি সরে বলে, সময় বদলায়, মনোভাবও বদলায়। 2 বছর আগের কথা ধরে বসে থাকলে হয় না। আমারও কিছু ডিমান্ড আছে, সেসব ফুলফিল না করলে আমি আটকে থাকবো কি করে? ফিক করে হেসে ফেলে মৃত্তিকা, দুহাত উঁচিয়ে তাড়ি দেয় শব্দ করে। হাসতে হাসতে এসে মেঝেতে লুটিয়ে পড়ে। তার হাসিতে হতভম্ব হয়েছে ইয়াসিন। ভাবে আঘাত পেয়ে মেয়েটা পাগল হয়ে গেল না তো? ইয়াসিন এক হাঁটু গেড়ে বসে। সে নিজেও মানে মৃত্তিকা কতটা ভালো মেয়ে, কতটা সুশীল স্বভাবের। মৃত্তিকার মতো মেয়ে বর্তমানে পাওয়া দুষ্কর, কিন্তু এরকম মেয়ের সাথে সংসার করা গেলেও প্রেম করা যায় না। আর লবণ ছাড়া তরকারির মতোই মনে হয়। সম্পর্ক মানে প্রেম থাকবে, রস থাকবে, ছোঁয়া থাকবে, ঘনিষ্ঠতা থাকবে, এসবই তো। সম্পর্কে যদি কেবল প্রাণ খোলা কথা, দেখা আর হৃদয় ভালোবাসা থাকে তবে তা প্রাণহীন, বিষাদ লাগে। রুবির সাথে সে যতই ঘনিষ্ঠ হোক, মৃত্তিকার দেহ তাকে চঞ্চল করে তোলে।
কোমল ত্বক, সুন্দর গড়ন, ধনুকের নেয় বা কানো দেহ সবই নজর কাড়ে। তাই তো রুবির সাথে গোপনে সম্পর্কে জড়ালেও বিয়ে সে করতে চেয়েছে মৃত্তিকাকে। কিন্তু মৃত্তিকা যে এইভাবে সবটা জেনে যাবে ভাবতেই পারেনি ইয়াসিন। মেয়েটা তার প্রেমে পাগল, তবু ব্যক্তিত্ব দৃঢ়। সারা জীবন পবিত্র হয়ে থাকা মেয়েটি অপবিত্র মানুষের দ্বারায় আসবে না কোশ্চিনকালেও। মৃত্তিকার কাল ছোঁয়ার জন্য হাত ওঠাতেই মৃত্তিকা চোখ বাঁকিয়ে তাকায়। এতক্ষণ উন্মাদের ন্যায় হাসতে থাকা মেয়েটি হঠাৎ করে এই রাগে কাঁপতে থাকে। রক্তাভ চোখ চোরা গাঢ় হয়ে ওঠে মেয়েটার। তীক্ষ্ণ তীব্র স্বরে সে চেঁচিয়ে বলে, খবরদার ওই নোংরা হাত দিয়ে আমাকে ছোবার চেষ্টা করবে না। যে হাত দিয়ে পরনারী স্পর্শকাতর স্থানে হাত বুলিয়েছ, সে হাত আমার দিকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করলে ফল ভালো হবে না। বিরক্ত হয় ইয়াসিন, বলে, তো কি চাও তুমি? বিয়ে করবে না আমায়? না। একটা ছোট্ট ভুলের জন্য বিয়েটা ভেঙে দেবে? তোমার মা বাবা অসুস্থ হয়ে পড়বে, তোমার ভাবি জানতে পারলে কি করবে ভেবেছো? এত দূর এসে বিয়ে ভাঙলে মানুষ তোমায় ভালো চোখে দেখবে ভেবেছো? হাসে মৃত্তিকা, বলে, তোমারও সব ভাবতে হবে না। জীবন যেহেতু আমার, আমাকেই ভাবতে দাও। উঠে দাঁড়ায় মৃত্তিকা। শরীর টলতে থাকা ওর যাবার আগে ইয়াসিনের মাকে সবটা বলে দেয় সে। রেগে ছেলের গালে দুটো চড়ও বসিয়ে দেয় ইয়াসমিন। গেট পেরিয়ে বের হতেই পেছন থেকে ইয়াসিন বলে, তুমি এটা ঠিক করলে না মিতি। আমি ইয়াসিন কথা দিচ্ছি, দুদিনের মধ্যে রুবিকে বিয়ে করব, আর একটা কার্ডও তুমি পাবে। রোহ কেঁপে ওঠে মেয়েটার। যন্ত্রণায় বুক ছিঁড়ে যায়। এই ইয়াসিনকেই সে চেনে না। এই মানুষটা কি করে তার ভালোবাসার মানুষ হয়? মানুষ চিনতে এতটা ভুল কি করে করলো মৃত্তিকা? পিছু ফিরে ইয়াসিনকে শেষবারের মতো দেখে নেয় মৃত্তিকা। আলতো হেসে বলে, বেশ, আমি আসবো। রুবি মেয়েটা সুন্দর, তার দেহের গঠন মারাত্মক। মৃত্তিকার সাথে সম্পর্ক থাকাকালীন বেশ কয়েকবার রুবির সাথে দেখা হয়েছে ইয়াসিনের। যেহেতু একই ভার্সিটিতে পরে ওরা, ইয়াসিন মৃত্তিকাকে পৌঁছে দিত। রুবি ফোন করে ইয়াসিনের সাথে কথাও বলেছে মৃত্তিকার পাশে বসে। তখন কি বুঝতো রুবি আর ইয়াসিনের মনে অন্য কিছু থাকবে? মৃত্তিকার মন মস্তিষ্কে মন্দ বলে কিচ্ছু নেই, তার চোখে সবই ভালো। ইয়াসিন রুবিকে শালি বলে ডাকত, রুবি দুলাভাই বলে সম্বোধন করত। এইসব সে খুব স্বাভাবিকভাবেই নিত। ইয়াসিনের প্রতি যতটা বিশ্বাস ভরসা ছিল, ততটাই ছিল রুবির প্রতি। মেয়েটার সাথে অনেকটা সময় কাটিয়েছে সে। একত্রে কত শত সিনেমা দেখেছে ওরা। পড়াশোনায় একে অপরকে সব রকম সাহায্য করেছে। সেই রুবি এমনটা করবে মৃত্তিকা ভাবতে পারেনি। মাস দুয়েক আগে থেকে ইয়াসিনের ফোন ব্যস্ত দেখায় অনেকটা সময়। মৃত্তিকা সন্দেহ করেনি, প্রশ্ন করলে সাজিয়ে গুছিয়ে উত্তর দিয়েছে ইয়াসিন। তখনও ভাবতে পারেনি ইয়াসিনের ব্যস্ততার কারণ তার প্রাণপ্রিয় বান্ধবী রুবিনা। বাড়িতে ফিরে মৃত্তিকা তার মা বাবার ঘরে গিয়ে বসে। মৃত্তিকার বাবা বাড়ি নেই, দোকানে গেছে। মৃত্তিকার মা বসে ইরহামের সাথে লুডো খেলছে। মৃত্তিকা মায়ের পাশে এসে বসে, জড়িয়ে ধরে মায়ের পিঠ, বলে, তোমাকে একটা কথা বলার আছে মা। খেলা থেকে মনোযোগ সরিয়ে মৃত্তিকার মা হাসি মুখে বলে, এত ক্লান্ত লাগছে কেন তোকে? চোখ মুখের এই দশা কেন? মৃত্তিকা হাসে মায়ের বিচলিত কণ্ঠ শুনে। গলায় কান্নারা আটকে থাকে। বারবার দীর্ঘশ্বাস ফেলে মৃত্তিকা মলিন স্বরে বলে, আচ্ছা মা, তুমি আমায় কতটুকু ভালোবাসো? ভালোবাসা পরিমাপ করার যন্ত্র থাকলে দেখিয়ে দিতাম। যদি জানতে পারো ইয়াসিনের সাথে আমার বিয়েটা হচ্ছে না, খুব মন খারাপ হবে তোমার। আতকে ওঠে মৃত্তিকার মা, বলে, এসব কি বলছিস? ঠিকই বলছি। রুবির সাথে সম্পর্কে জড়িয়েছে ইয়াসিন। আমি ওদের চুমু খেতে দেখেছি। বলার সাথে সাথে মৃত্তিকার মা চমকে ওঠে। বিস্ফোরক হয় ঘরটায়। কি বলছিস এসব? আল্লাহ! ওরা দুজন মিলে আমাকে ঠকিয়েছে। দুদিনের মধ্যে ওরা বিয়েও করে ফেলবে। এখন তোর কি হবে মিত্র? রুবি এইসব করতে পারলো? ওকে আমি নিজ হাতে খাইয়েছি, মেয়ে বলে ভেবেছি। ও কিভাবে করলো? সবাই জানে তোর বিয়ে ইয়াসিনের সাথে। এখন আমরা কি করব? মৃত্তিকা শান্ত কণ্ঠে বলে, কেউ কারো ভাগ্য কেড়ে নিতে পারে না। আমি মানুষ চিনতে ভুল করেছি মা। এ ভুলের শাস্তি আমাকে এখন পেতেই হচ্ছে। দুহাতে মোনাজাত তুলে মৃত্তিকার মা বলে, আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, ওই মেয়েকে তুমি সুখ দিও না। আমার মেয়ের সুখ সাধনা যে কেড়ে নিয়েছে, সে যেন পস্তে পস্তে মরে।
মৃত্তিকা ঝড়ো ঝড়ো করে কেঁদে ফেলে। মায়ের বুকে মুখ থুবড়ে তাপিয়ে কাঁদে। তাদের কান্নায় কেঁদে ফেলে ইরহামও। জাহানারা এসে সবটা জেনে হতভম্ব হয়ে যায়। বিয়েটা ভাঙায় সে বড়ই নারাজ হয়েছে তা বুঝে যায় মৃত্তিকা। হাসপাতালের বেডে আধশোয়া হয়ে আছে শান্ত। বেডের পাশে চেয়ার টেনে বসেছে রূপক। শান্তর দিকে পা দিয়ে বেডের এক পাশে শুয়েছে আফিম। আরেকটি বেডে দুপা ফাঁক করে শুয়ে শুয়ে চুইংগাম চাবাচ্ছে রায়। শান্ত বিরস চোখে তাকিয়ে আছে সকলের দিকে। কেউ ফোন স্ক্রোল করছে, কেউ প্রেমিকার সাথে কথা বলতে ব্যস্ত। এদিকে সে হাত পা ভেঙে গলা কেটে বসে আছে, সেদিকে কারো হেলদোল নেই। ফেনাইলের গন্ধ পাওয়া যাচ্ছে। জানলা দিয়ে শীতল বাতাস ঘরে প্রবেশ করছে। করিডোরে পায়ের শব্দ শোনা যাচ্ছে। বন্ধুদের থেকে পাত্তা না পেয়ে শান্ত ধমকে বলে, তোদের সমস্যা কি? আমাকে দেখতে এসে নিজেরাই রোগীর মতো শুয়ে আছিস। আমি কেমন আছি অন্তত জিজ্ঞেস কর। শান্ত দাঁতে দাঁত পেশে জোরে কথা বলতে নিতেই তার গলায় টান পড়ে। চামড়া ছিলে গেছে তার। পাশের এলাকার রুদ্র নামের এক ছেলে তার দলবল নিয়ে আফিমদের এলাকায় চাঁদাবাজি করতে এসেছে। বিষয়টা আফিমের কানে পৌঁছতেই রাস্তার মাঝেই রুদ্রকে মারতে থাকে আফিম। স্থানকাল ভুলে একের পর এক আঘাত করে রুদ্রকে। কোনো রকম ভয় না করে লাঠি হাতে তুলে নেয় সে। রুদ্রর দল আফিমের দিকে এগোতেই রূপক রান প্রতিপক্ষকে আঘাত করতে ছুটে যায়। কোনো দিন মারামারি না করা শান্ত নামের শান্ত ছেলেটি আফিমকে বাঁচাতে ঢুকে যায় গোলমালে। অগত্যা বিপক্ষ দলের হাতে মার খেয়ে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। এত কিছু করার পরেও আফিমের মাঝে কৃতজ্ঞতার রেশ নেই। তোর জন্য কতটা কষ্ট পাচ্ছি দেখছিস। গা ছাড়াভাবে উত্তর দেয় আফিম। দেখতেই তো এলাম। তাহলে ফোনে কি করছিস? এসে থেকে দেখছি শুয়েই আছিস। আফিম চট করে উঠে বসে, বলে, আমি আজকে হাসপাতালে তোর সাথে থাকবো, ব্লক করে দে। রায়ান বলে ওঠে, এসব ঠিক করছিস না আফিম, আঙ্কেল রেগে যাবে। তার রাগের কেয়ার করি আমি? শান্ত নতস্বরে বলে ওঠে, আঙ্কেলের সাথে তোর বনে না কেন রে? আঙ্কেল তোকে অনেক ভালোবাসে। আমার তো বাপই নেই, আর তুই পেয়েও মূল্য দিচ্ছিস না। সে আমার কথা শোনে না, আমি তার কথা কেন শুনতে যাব? ইয়াসিন তার কথা রেখেছে। সবার প্রথমে বিয়ের কার্ড মৃত্তিকার বাড়িতে পৌঁছে দিয়েছে। বিয়ের কার্ডে জলজল করছে ইয়াসিন আর রুবির নাম। মৃত্তিকা জানতে পেরেছে বিয়েতে ইয়াসিনের পরিবারের সবার মত আছে। রুবির বাবা কানাডায় থাকেন। বাড়িঘরের অবস্থা বেশ ভালো। মৃত্তিকার মতো দুঃখ দুর্দশা নেই রুবির। নিজের পায়ে দাঁড়ানোর তারাও নেই। সর্বোপরি রুবিকে সবার পছন্দ হয়েছে। জানার পর আরও এক চোট কাঁদে মৃত্তিকা। ইয়াসিনের মা বাবা তো মৃত্তিকাকে পছন্দ করত, একদিনের মাঝেই পছন্দ বদলে যায় কি করে? বাড়ির সবার মন খারাপ। মৃত্তিকার ভাবি আজ সারা দিন চেতে আছে। ইরহামকে আজ ইচ্ছে করেই মৃত্তিকার কাছে আসতে দেয়নি জাহানারা। মেহমেদ অফিস থেকে ফেরার পর জাহানারা সব বলেছে, আরও কতগুলো কথা বানিয়ে বানিয়ে বলেছে। মেহমেদ টু শব্দও করেনি। সে বউ পাগল মানুষ। জাহানারাকে ভালোবেসে বিয়ে করেছে সে। স্ত্রীর সব কথা সে মানে। মৃত্তিকা আড়ি পেতে শুনেছে সব। জাহানারা বলেছে মৃত্তিকার জন্য অন্য ছেলে দেখতে। এভাবে কতদিন আর তার ভরণ পোষণ চালাবে মেহমেদ? বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে মৃত্তিকার। এদিক ওদিক টিউশনিতে চায়। কখন কি হয়েছে, আবার কার সাথে জড়িয়ে পড়ে। ইয়াসিনের মতো ছেলের জন্য যে মেয়ে পাগল হতে পারে, সে অন্য ছেলের সাথেও জড়িয়ে যেতে পারে। সব শুনে স্তব্ধ মৃত্তিকা। আড়ি পাতার স্বভাব তার নেই, তবুও সে জানতে চায় সবার মনোভাব। ভাবির কটু কথা সে গিলে নেয় ঠিকই, কিন্তু বড় ভাইয়ের নত কণ্ঠ তাকে আহত করে। বিয়ে আজ রাতে। সন্ধ্যায় সাজগোজ করতে ব্যস্ত হয়ে পড়ে মৃত্তিকা। মিষ্টি রঙের কাতানের শাড়ি পরে সে। চোখে কাজল, মুখে পাউডার, ঠোঁটে টকটকে লাল লিপস্টিক পরে সে। পিঠে ছড়িয়ে দেয় ঘন চুলগুলোকে। জাহানারা তাকে দেখে মুখ বাঁকায়, কোমরে হাত রেখে বলে, তোমার কি লজ্জা করে না মৃত্তিকা? হবু বরের বিয়ে খেতে যাচ্ছ, বিয়ে ভাঙায় তোমার মনে দুঃখ কষ্টের রেশও দেখতে পাচ্ছি না। মৃত্তিকা আয়না থেকে নজর সরায়। গাল দুটো ফের ভিজে ওঠে। আলতো করে গাল ঘষে বলে, তাই বলে তুমি বিয়ে খেতে যাবে? আমি হলে কোনোদিনও বাড়ি থেকে বেরই হতাম না। মৃত্তিকা হাসে, বলে, তুমি হলে কি করতে জানি না, কিন্তু আমি তো আমাকে বাঁচতে হবে আমার বাবার জন্য, মায়ের জন্য। আমি আটকে গেলে তাদের জীবনও থমকে যাবে। শাড়ির আঁচল গুছিয়ে কিছুটা সেজে গুজে মৃত্তিকা ইয়াসিনের বলা কমিউনিটি সেন্টারে আসে। খুব দ্রুত বিয়েটা হয় বাড়িতে, আর আয়োজন করেনি ওরা। কমিউনিটি সেন্টার খুব সুন্দর করে সাজানো হয়েছে। অনেক অতিথি এসেছে।
মৃত্তিকা আসার পথে একটা শাড়ি কিনেছে 2000 টাকা দিয়ে। যতই হোক বান্ধবী আর বয়ফ্রেন্ডের বিয়ে বলে কথা, উপহার না নিয়ে আসা যায়। মৃত্তিকাকে অসম্ভব সুন্দর লাগছে। সচরাচর সে সাজগোজ করে না, হঠাৎ করে সাজায় তাকে অত্যন্ত আবেদনময় দেখাচ্ছে। ফর্সা ত্বক হয়, ঠোঁটের লাল লিপস্টিক মানাচ্ছে খুব। কমিউনিটি সেন্টারটি দূর থেকেই চোখে পড়ছে। আলো দিয়ে সাজানো জায়গাটা, বড় ফটক, ঝকঝকে আলো আর রঙিন ব্যানারে লিখে রাখা বরকনের নাম। ফটকের দুপাশে ফুলের তোড়া আর আলোর সাজ যেন অতিথিদের স্বাগত জানাতে প্রস্তুত একটি আলোকজল প্রবেশদ্বার। ভেতরে ঢুকতেই প্রশস্ত হলঘর, চকচকে মেঝে, উঁচু ছাদ আর সারি সারি সাজানো চেয়ার। দেয়াল জুড়ে ঝুলছে নরম আলো, রঙিন কাপড় আর ফুলের মালা। কোথাও সাদা আর সোনালি থিম, কোথাও লাল সবুজের ছোঁয়া। মৃত্তিকার ঠোঁট কেঁপে ওঠে তিরতির করে, বুকের ভেতরটা চলে ওঠে। ইয়াসিনের পাশে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছে রুবি, পরনে ভারী লেহেঙ্গা, মুখে দামি প্রসাধনী। মৃত্তিকাকে দেখে মেয়েটা হেসে ওঠে। তার সুখ দেখে মৃত্তিকার বুকের ভেতর ছিনছিন করে ওঠে। আচমকা গা গুলিয়ে আসে মৃত্তিকার, বমি পায় খুব। ওয়াক ওয়াক করে সেন্টার থেকে ওয়াশরুমের দিকে ছুটতেই শক্তপোক্ত শরীরের সাথে ধাক্কা খায় মৃত্তিকা। খেয়ে হারিয়ে ফেলে সে। আচমকা গল গল করে বমি করে দেয় সম্মুখের মানুষটির শার্টের বুকের অংশে। চোখ ঝাপসা হয়ে আসে মৃত্তিকার। ঘোলাটে অস্পষ্ট চোখে দানবীয় শরীরের সুদর্শন পুরুষটিকে দেখে মৃত্তিকা হেলে যায়। অস্ফুট স্বরে আফিম নামটি উচ্চারণ করে পিছনে হেলে পড়লেই তার কোমল উদর চেপে ধরে আফিম। প্রথমবার নারীর শরীরে আঙুল ছোঁয়াতেই চিত্ত চন্মনে হয়ে ওঠে ছেলেটার। বিদ্যুতের ঝটকা খায় সে। জিভ দিয়ে শুষ্ক ঠোঁট ভিজিয়ে ডাকে, আইবে ওঠ। মৃত্তিকা জ্ঞান হারায়নি, মাথা ঘুরে গেছে। আবছা আবছা আফিমকে দেখে সে। ফের গল গল করে বমি করে দেয় আফিমের গায়ে। মুখ কুচকে ফেলে আফিম। মেলি সুঘ্রাণ ধামাচাপা পরে বমির তিক্ততায়। পরনের কালো ব্লেজারটি নষ্ট হয়ে যায় আফিমের। চট করে দামি ব্লেজারটা গা থেকে খুলে ছুঁড়ে মারে সে। পাজা করে তুলে নেয় মৃত্তিকাকে। কমিউনিটি সেন্টারের একটি রুমের দিকে মৃত্তিকাকে তুলে এগিয়ে যেতে যেতে পেছনে থাকা রূপককে বলে ওঠে, ডাক্তার ডাক, এই মেয়ে চিৎপটা হলো কি করে জানা লাগবে, জলদি যা। বন্ধুর আদেশ পেয়ে রূপক আর রায়ান সেন্টার থেকে কিছুটা দূরের ফার্মেসির ডাক্তারকে নিয়ে আসতে যায়। গুটি কয়েক লোকের দৃষ্টি পড়ে আফিমদের দিকে। বাকিরা হাসি মজায় ব্যস্ত। রবিদের কাছে এই ঘটনা পৌঁছয়নি। আফিম রুমের একটি বড় চেয়ারে বসায় মৃত্তিকাকে। প্রথমবার নারী দেহে স্পর্শ করে তার হৃৎপিণ্ড দ্রুতগতিতে ছুটছে। চন্মনে হয়ে উঠেছে দেহ। আর চোখে মৃত্তিকার দিকে তাকায় আফিম। বলতে দ্বিধা নেই, মেয়েটি সুন্দর, মাত্রাতিরিক্ত সুন্দর। টকটকে লাল লিপস্টিক দেওয়ায় ঠোঁট জোড়া মারাত্মক লাগছে। আফিম তার বুকের বাঁ পাশে হাত চেপে ধরে। হৃৎপিণ্ডের ধরফরানি দেখিয়ে তার নিজেরই বিরক্ত লাগছে। পুরো শরীর শক্ট খেয়েছে মনে হচ্ছে। ত্বক ত্যক্ত বিরক্ত হয়ে বুক চেপে ধরে রাখে আফিম। বারংবার নজর পড়ে সুন্দরী রমণীর মুখশ্রীতে। কয়েক দফা ঢোক গিলে ছেলেটা সম্মোহনী কণ্ঠে বলে ওঠে, সাথেই কি বলে শাড়িতে নারী। জীবনে বহুত মেয়ে মানুষ দেখেছি, এই মেয়ের মতো রূপ কারও নেই, একেবারে আগুন সুন্দরী। চারিদিকে আলোর ছটা, তবু মৃত্তিকার নিকট সবটা অন্ধকার মনে হচ্ছে। বমি করায় নাক মাথা জ্বলছে। আফিম তার সামনেই দাঁড়িয়ে। ছেলেটার পরনের কুচকুচে কালো ব্লেজারটা হলুদ হয়ে গেছে। আফিমকে আজ অন্যরকম লাগছে। রাস্তার বখাটে আফিম আর এখনকার আফিমের মাঝে আকাশ পাতাল তফাৎ। পথে টিচ করা আফিমের শার্ট হয় সাদামাটা। শার্টের প্রথম দুটো বোতাম থাকে খোলা। প্রশস্ত লোমহীন বুক উন্মুক্ত হয়ে ধরা দেয়। গলায় ঝুলে থাকে রূপালি চেন, চুলগুলো এলোমেলো হয়ে পড়ে থাকে কপালে। চট করে দেখে বলে দেওয়া যায় ছেলেটা ভবঘুরে বখাটে স্বভাবের। অথচ এই আফিমের পোশাক বেশ মার্জিত। সাদা শার্টের উপরে কালো ব্লেজার, গলায় কালো টাই আর পায়ে কালো বুট জুতো। চুলগুলো চিল দিয়ে গুছিয়ে রেখেছে ছেলেটা। সুন্দর দেখাচ্ছে তাকে, চোখে শান্তি লাগছে। জিম করা সুঠাম দেহ, শক্ত পোক্ত ফোলাবাহু বড়ই আকর্ষণীয়। মৃত্তিকা হেলিয়ে দেওয়া মাথাটা ওঠায়। ঝিমঝিম করে ওঠে দেহ, পাজরা অসাড় হয়ে আসে। আফিমের কাঁধ ঘেঁষে দাঁড়িয়ে আছে রূপক রায়ান শান্ত। আফিম এগিয়ে এসে মৃত্তিকার চেয়ারের হাতলে হাত রেখে ঝুঁকে আসে মৃত্তিকার দিকে। চট করে মুখ ফিরিয়ে মাথা নত করে মৃত্তিকা। কেঁপে ওঠে ফের। আফিম রায়ানের দিকে চেয়ে বলে, এক গ্লাস পানি নিয়ে আয়। রায়ান দৌড়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যে গ্লাসে করে পানি নিয়ে আসে সে। আফিম পানির গ্লাসটা মৃত্তিকার দিকে বাড়িয়ে দেয়। পানিটুকু পান করে মৃত্তিকা গ্লাস ফিরিয়ে দিয়ে বলে, আপনাদের ধন্যবাদ। আফিম ছ্যাদ করে ওঠে, কটাক্ষ করে বলে,
এত অসুস্থ অবস্থায় দাওয়াত খেতে এসেছো কেন? দিলে তো আমার ব্লেজারটা নষ্ট করে। মৃত্তিকা ভরকায়, লাজে নুয়ে পড়ে সে, বলে, কিছুক্ষণ আগেও ঠিক ছিলাম, বুঝতে পারিনি এমনটা হবে। ফোঁস করে শ্বাস ছাড়ে আফিম। রূপক তারা দিয়ে বলে, ওদিকে বিয়ে পড়ানো শেষ হয়ে যাচ্ছে, দেখবি না তোরা? বিয়ে পড়ানো হচ্ছে শুনতেই মুচড়ে ওঠে মৃত্তিকার হৃদয়। হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করে মেয়েটার। জ্বলে ওঠে বক্ষস্থল। আফিমের সাথের ছেলেগুলোকে মৃত্তিকা চেনে। ওরাই সেদিন আফিমের সাথে রাস্তায় মারামারি করছিল। বিস্মিত স্বরে মৃত্তিকা জিজ্ঞেস করে, বিয়ে হয়ে গেছে? শান্ত বলে, শুরু হয়েছে, শেষ হয়নি।